আস্তে আস্তে গলার দিকে উঠে এই চোয়ালটা মানে একটু ভারী হয়ে যাচ্ছিল। তাহলে অ্যাডভান্স লেভেলের সিপিআর যদি দেওয়া হয় তাহলে হয়তো বা বাঁচানো মানে বাঁচতে পারে আর কি। আসসালামু আলাইকুম। প্রথম থেকে যদি আমি ঘটনাটা যদি শেয়ার করি, ওই দিন আমাদের প্রিমিয়ার লিগে লাস্ট রাউন্ড খেলা ছিল শাইনপুকুরের সাথে, এবং আমি ওয়ার্ম আপ করাই। ঠিক আছে, ওয়ার্ম আপ করার পর টসও হয়। টস হওয়ার পর তামিম ফিল্ডিং আমরা 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 ফিল্ডিং পেয়েছিলাম। তো ফিল্ডিংয়ে নামার আগে তার চেস্টে একটু সামান্য পেইন হয়, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় মনে করি যে গ্যাস রিলেটেড। তো আমাদের ফিজিও যিনি ছিলেন এনাম ভাই, উনি এক গ্যাসের ওষুধ দিয়েছিলেন। দেওয়ার পর আসলে খুব একটা ইমপ্রুভমেন্ট হচ্ছিল না, এবং ব্যথাটা আস্তে আস্তে গলার দিকে উঠে এই চোয়ালটা মানে একটু ভারী হয়ে যাচ্ছিল। তখন তামিম বলতেছে, ভাই আমার একটু খারাপ লাগতেছে, আমি হসপিটালে যাব। তো এনাম ভাই মাঠে যেহেতু ফিজিও খেলা চলতেছিল, তো উনি ওইখানে থেকে যান এবং আমাকে বললো যে তুমি যাও। তারপর ওই সময় উনি আবার আমাদের ম্যাচ রেফারি দেবব্রত পাল, ওনাকে ম্যাচ রেফারি ইনফর্ম করে যে তামিমের শারীরিক অবস্থা একটু খারাপ, ওকে যত সম্ভব হসপিটালে নেওয়া উচিত। তারপর ম্যাচ রেফারি বললো যে ঠিক আছে। তখন আমি আর তামিম ওর পার্সোনাল গাড়িতে করে হসপিটালে যাচ্ছিলাম। পাশে যে বিকেএসপি ডিউটি ডক্টর ছিল, উনিও অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাচ্ছিল। তো যাওয়ার পর হসপিটালে গেলাম, সব কিছু বলা হলো এবং তাকে ইসিজি করানোর পর ইসিজি রিপোর্টটা ভালো আসে। তারপর সাধারণত ইসিজি রিপোর্টটা ভালো আসা মানে হচ্ছে হার্ট রিলেটেড কিছু না, বাট এটার সাথে সাথে আপনার ট্রোপোনিন আই যে টেস্টটা, ওইটাও ডক্টর করিয়েছিলেন এবং ওই টেস্টটায় পজিটিভ আসছিল। তখন ডক্টর বলল যে আসলে তামিমকে আসলে আরও কিছুক্ষণ থাকলে ভালো হয়, ঘন্টাখানিক থাকলে এটা আমরা আবার ওই সেম টেস্টটা আবার করব। তখন বোঝা যাবে, যদি ওইরকম মানে জায়গায় থাকে তাহলে হয়তো বা মেডিকেশনের মাধ্যমে পরবর্তীতে আপনারা কোথায় নিয়ে যাবেন বেটার ট্রিটমেন্টের জন্য, সেটা আপনি নিয়ে যেতে পারেন, বাট প্রাথমিক অবস্থায় ওইখানে থাকলেই বেটার। তো তখন তামিম আমাকে বলল যে ভাইয়া আপনি এক কাজ করেন, আমি একটা নাম্বার দিচ্ছি। অলরেডি তামিম ওই ভাইয়ের সাথে কথা বলো, ওনার নাম হচ্ছে তায়েফ ভাইয়ের সাথে হেলিকপ্টার পাঠানোর জন্য ওনার সাথে কথা হয়, এবং সেই সাথে আমাকে বলা হয়েছিল তো ডালিম ভাই আপনি নাম্বারটা রাখেন, আপনি তাইব ভাইয়ের সাথে আমার যদি ইমার্জেন্সি খারাপ হয়ে যায় আপনি ওনার সাথে কমিউনিকেট করে হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করেন। তারপর হসপিটালে ছিলাম, সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমি বলতেছি যে আমার পেইনটা অনেকটা রিলিফ হয়েছে, আমি হয়তো বা যেতে পারবো ঢাকায়। ওই সময় হেলিকপ্টার ঢাকা থেকে পাঠানো হচ্ছিল এবং ক্যাপ্টেনের সাথে আমার ফোনে কথাও হয়েছে। তারপর ক্যাপ্টেন আমাকে বললো, ভাই 10 থেকে 15 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম, আপনি বিকেএসপি থেকে আমাকে একটু জাস্ট ক্লিয়ারেন্সের আমরা কোথায় ল্যান্ড করব। তো বিকেএসপি থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয় যে অ্যাথলেট গ্রাউন্ডে ল্যান্ড করানোর জন্য। তো ওই সময় আমরা রওনা দিয়ে ডিসচার্জ পেপারে সিগনেচার করে আলহামদুলিল্লাহ বের হয়ে যাচ্ছিলাম। একটু থামাই ভাইয়া, আপনাদেরকে যে ডাক্তার বলেছিল যে 1.5 ঘন্টা থাকতে হবে এখানে, থাকলে তাহলে আরেকটা বেটার একটা ইনফরমেশন দিতে পারবেন যে আসলে ওনাকে আপনারা নিতে পারবেন ঢাকার যে কোনো জায়গায়, সেই 1.5 ঘন্টা আপনারা ছিলেন না? না, 1.5 ঘন্টা ছিল না বলতে আমরা মোটামুটি একটা ভালো একটা সময় ছিলাম, বাট যখন তামিম ফিল করতেছিল তার বেটার, ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে সে চাচ্ছিল আর কি যে ওইখানে আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে যদি আমি তাড়াতাড়ি যেতে পারি তাহলে ওটাও তার কনফিডেন্স ছিল আর কি। তো যাই হোক, ওইখান থেকে আমরা যখন আবার হসপিটাল থেকে এই ট্রোপোনিন আই টেস্ট দেওয়ার পরে তামিম যখন বেটার ফিল করলো, তখন সে বললো যে ভাই আমি হেলিকপ্টার অলরেডি রওনা দিয়ে দিয়েছে। যখন আমার ক্যাপ্টেনের সাথে কথা হয়েছিল, সো ক্যাপ্টেন অলরেডি চলে আসছে বলতে অন দ্য ওয়েতে ফ্লাইটে। তো আমার বললো যে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আমরা ওই টাইমিং অ্যাডজাস্ট করে আমরা হসপিটাল থেকে বের হই, এবং তামিমের সাথে অ্যাজ ইউজুয়াল আমার কথা হয়। ওর সাথে যে আমাদের টিম বয় ছিল ওয়াসিম, সেও ছিল। তো যখন বিকেএসপিতে আপনার আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যখন পাস করি, তখন আসলে তামিম কনশাস ছিল না আর কি। তখন হট করে ওর মাথার থেকে হাত এইভাবে আসতেছিল, তো হাতটা পড়ে গিয়েছিল। এবং তামিমকে আমি জিজ্ঞেস করলাম যে তামিম কি মানে কী অবস্থা, মানে কোনো রেসপন্স নাই, কোনো কথা হচ্ছিল। তখন আসলে ব্যাপারটা এমন হয়ে যাচ্ছিল যে আসলে তখন আমি বুঝতে পারতেছিলাম না সেটা আসলে কোন ধরনের হয়েছিল, সেটাকে হার্ট অ্যাটাক নাকি স্ট্রোক বা নর্মাল মানে সেন্সলেস।
বাট আমার মাথায় তখন একটা জিনিস কাজ করে আসছিল যে আসলে আমি একটু পালসটা দেখি, নেক পালসটা দেখলাম, হাতের পালস দেখলাম এবং সেই সাথে ব্রিদিংটা চেক করতেছিলাম। তো ব্রিদিং যখন পাচ্ছিলাম না তখন আসলে কনফার্ম হয়ে গেলাম যে আসলে ম্যাসিভ কোনো একটা হার্ট অ্যাটাক করেছে। তখন অ্যাম্বুলেন্সে তো আমরাই তিনজনে ছিলাম, তখন হেলিকপ্টার ল্যান্ড করে নেই, অন দ্য ওয়েতে ছিল। তখন আমি আপনার কম্প্রেশন দেওয়া শুরু করি আর কি, যেটাকে বলা হয় সিপিআর। তো এক পর্যায়ে দেওয়া শুরু করলাম, ঠিক 2-3 মিনিটের মধ্যেই আপনার হেলিকপ্টার ল্যান্ড করে এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন অ্যাথলেট গ্রাউন্ডের ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওইখানে তো আসলে আসলে একটা খুব হুড়াহুড়ির মধ্যে ছিলাম আর কি। লাইক ব্যাপারটা এরকম হচ্ছিল, তখন আমাদের ম্যাচ রেফারি দেবব্রত পাল, মানে আমরা সবাই দেবুদা নামে দেবুদা বলেই ডাকি, দাদা আসছে। দাদা আসার পর বলতেছে যে কী হয়েছে। আমি যে দাদা এই অবস্থা, আসলে কিছু করার নাই, ঠিক আছে, সিপিআর দিচ্ছে। তখন ওই দেবুদা হেলিকপ্টার ল্যান্ড করে পিছনে ব্যাগ ডালা, মানে অ্যাম্বুলেন্সের ব্যাগ ডালাটাও খুলে তামিমকে বের করার জন্য। আমি বললাম যে বের করার মতো অবস্থা নাই, সে এখন মানে পুরোই অবচেতন। তো এখন এই অবস্থায় বের হওয়াটা আসলে মানে ডিফিকাল্ট হয়ে যাবে। তো সাথে দেবুদার সাথে আরও কথা হতো, আমি তো ওই দিক দিয়ে বিজি ছিলাম, ওই দিক দিয়ে উনি বিকেএসপি যে ডক্টর ছিল ওটার সাথে হয়তো বা কথা, ডক্টরদের সাথে কথা হয়েছে, বিকেএসপি যে আমাদের ভেনু ডক্টর, তো উনি ওনাদের সাথে কথাবার্তা বলেছে একটা ডিসিশন আসার জন্য আর কি। তো কে বলতেছে হেলিকপ্টার ওঠানোর জন্য, কে বলতেছে আসলে হেলিকপ্টার না নিয়ে আসলে হসপিটালে পাঠানোর জন্য। তখন দাদাও পড়ে গেছিলো আসলে ডাবল ডিসিশনের মধ্যে, আমরাও পড়ে গেছি ডাবল ডিসিশনের মধ্যে। তো এক পর্যায়ে দেবুদা আমাকে বলতেছে যে ডালিম কী করবো। ঠিক আছে, আমি বলছি দাদা মানে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আবার হসপিটালে নিয়ে যাওয়া, কারণ ওরা জানে আসলে এর আগে ট্রিটমেন্টটা ওরা কী করেছিল। আলটিমেটলি যখন আমি হেলিকপ্টারে উঠাবো ওরা তো হসপিটালে নিয়ে যাবে, আর তারা হসপিটালে জানে না কোন ধরনের মেডিকেশন ওনারা অ্যাপ্লাই করছে প্রাথমিক অবস্থায়। বাট যে হসপিটালে আমরা গিয়েছিলাম তারা জানে যে আসলে কোন কোন মেডিকেশনটা আমরা অ্যাপ্লাই করেছিলাম প্রাথমিক অবস্থায়। তো ওইখানে তখন আমরা একটা ডিসিশন, দাদা একটা ডিসিশন নিতে পারছে যে আচ্ছা ঠিক আছে আমরা ওই ওই কেপিজে হসপিটালে আমরা ব্যাক করি। তখন আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ড্রাইভার, মানে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিলেন আসলে আউটস্ট্যান্ডিং, সে আসলে মানে আসলে এখানে তারও একটা অবদান ছিল যে সে দ্রুত গিয়েছিল। দেবুদাও একটা বিরাট একটা রোল প্লে করেছেন, কারণ সাথে সাথে এই কম সময়ের মধ্যে সবার সাথে কমিউনিকেশন করা, ক্রিকেট বোর্ডের সিইও স্যার, বোর্ড ডাইরেক্টর, প্রেসিডেন্ট মহোদয় বা আনুষঙ্গিক যারা ছিলেন সবার সাথে কমিউনিকেট করা। ও তারপর বিসিবি থেকে সাথে সাথে বলা হয়েছে যে হসপিটালে আসলে আপনারা রেডি থাকেন, পেশেন্ট ইজ কামিং, অন দ্য ওয়েতে আছে, তো আপনারা যতটুকু সম্ভব আপনারা বেটার সার্ভিসটা দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন। তারপর তো হসপিটালে যাওয়া হওয়ার পরে তার হসপিটালের ডক্টররা আগে থেকে রেডি ছিল এবং তারা খুব প্রোঅ্যাক্টিভ ছিল সবাই, এবং আন্তরিকতার কোনো অংশে কম ছিল না। ডক্টর মারুফ ওনার সাথে তো আমার প্রাথমিক ট্রিটমেন্ট থেকেই উনি পরিচয়। আসলে উনি আসলে নিতান্তই মানে কি বলবো, ভদ্রলোক, এবং সেই সাথে কথা কম বলেন, এবং উনি আমাকেও বলেছিলেন যে আসলে থাকতে পারলে ভালো হতো আর কি। তো যাই হোক, যেহেতু আসলে ডিসিশনটা আসছে পেশেন্টের পক্ষ থেকে, যেহেতু আমরা থার্ড পার্সন, তো যাই হোক ওইখানে উনি ডক্টর যারা ছিলেন প্রাথমিক অবস্থায় এইডি রেডি করা ছিল, তখন সাথে সাথে ওনারা ওনাদের সর্বাত্মক চেষ্টা করে গেছিলেন। বাট আমার বিশ্বাস ছিল যদি হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে অ্যাডভান্স লেভেলের সিপিআর যদি দেওয়া হয় তাহলে হয়তো বা বাঁচানো মানে বাঁচতে পারে আর কি। তো ডক্টররা সাথে সাথেই ওনাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল ওনারা শুরু করে দিয়েছেন। তারপর তো যেহেতু আপনার সবাই জানেন ক্যাথে ল্যাবে নিয়ে আপনার দেখা যাচ্ছে যে ব্লক পেয়েছিল, সাথে সাথে আপনার 22 মিনিট আমি এক্সাক্ট টাইমটা আমি বলতে পারবো না, বাট ওর ভিতরে অনেকক্ষণ ছিল, যেটা ওনারা যে আপনার এইডি যেটা ডিসি শক যেটা দেওয়া ছিল ওইটা মানে ওইটা তো অটোমেটেড কাজ হয়, তো ওনাদের চেষ্টা করে যাচ্ছিলেন না। এটা আমি তো আসলে এটা বলতে পারবো না, হ্যাঁ, বাট ওনারা চেষ্টা করতে, মানে চেষ্টার কোনো অংশে ত্রুটি রাখেন নাই, ঠিক আছে। ডক্টর মারুফ বলেন বা ওনার যে মেডিকেল টিম আছেন, মানে ওনারা আউটস্ট্যান্ডিং কাজ করেছেন, এবং পরবর্তীতে উপরে উঠেছেন যেটা ক্যাথলে 3 তলায়, ওইখানে গিয়ে তো উনি ছিলেন, ওনার যে টিম ছিল সবাই মিলে একটা ডিসিশনে আসতে পেরেছেন যে আসলে আমরা এনজিওগ্রাম করলাম, হার্টে ব্লক পেয়েছি, এই অবস্থায় যদি স্ট্যান্টিং করতে পারি তাহলে মানে রোগীকে রিকভার করা সম্ভব। তখন তো তামিমের তো আসলে ফার্স্ট ব্লাড কেউ ছিল না, তখন সবার সাথে কমিউনিকেশন করে আমাদের দেবুদা।
যোগাযোগ করে এবং সেই সাথে টিটু ভাই ছিল, আমি ছিলাম। তো আমরা সবার একটা সম্মতি দাদাকে বলা হলো যে দাদা আপনি করেন, হ্যাঁ আপনি আগাতে থাকেন, ইনশাল্লাহ যেটা মানে ভালো হয় সেটাই আপনি করেন। তো দাদা সেখানে বর্নিং পেপারে সাইন করে এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে জানা হলো হ্যাঁ এটা দেবুদাই করে। আমরা আমরা সাপোর্ট দিয়েছি, দাদা আমরা করেন, ঠিক আছে, কারণ দাদা একা ডিসিশন নেওয়াটা দাদার জন্য টাফ ছিল, ঠিক আছে। তো আমরাও সাথে সাথে ছিলাম, যে আমরাও সাথে ছিলাম যে না এটা এটা সম্মিলিত একটা ডিসিশন, ঠিক আছে, বাট মূল কাজটা দাদাই করেছে। এখানে মেন যে রোলটা, আসলে মেন রোল তো আসলে অনেকেই এখানে মানে ভূমিকা রেখেছে তামিম ইকবালের যে অসুস্থ থাকা অবস্থায়, কিন্তু আপনার ডিসিশনটা যে কালকে চিকিৎসকরা বলছিল এবং এর আগেও চিকিৎসকরা বলছিল যে তামিমকে যদি হেলিকপ্টারে উঠানো হইতো হয়তো তামিমকে ফিরে পাওয়া যেত না, ডাক্তারাই বলছে। তখন যে ডিসিশনটা নিয়েছেন আপনি, তখন আপনার মধ্যে কী কাজ করছিল আসলে? না ডিসিশন আমি তখন মানে ওই কম্প্রেশনে ব্যস্ত ছিলাম এবং মানে তাড়াহুড়াই করে কিন্তু এক প্রকার বলা হয়েছিল, যখন কিন্তু অনেকগুলো যখন ডিসিশন একসাথে চলে আসে না, এটা আসলে ডিসিশন নেওয়াটা টাফ হয়ে যায়। কারণ আমি তো আসলে এই রিলেভেন্ট ফিল্ডের কেউ না, বাট আমার ওই সিপিআর সম্পর্কে একটা ভালো একটা ধারণা, বা আমি কোর্স করে মানে আমি ফার্স্ট এড অ্যান্ড সিপিআর সম্পর্কে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকার কারণে হয়তো আমি অ্যাপ্লিকেশনটা করতে পেরেছি। বাট ডিসিশনটা যখন আসলে আলটিমেট আমার মাথায় এটাই কাজ করছে যে হসপিটালে নিলে তো আমরা ওই আধা ঘন্টার মতো সময়ই লাগবে, যে আমি ঢাকায় নিয়ে যাব, আবার ঢাকা থেকে হসপিটালে বিভিন্ন ধরনের এক্সামিনেশন, তো ওই সময় তো আসলে আপনাকে হার্ট দিবে না, ঠিক আছে। সো যত তাড়াতাড়ি সম্ভব, প্রত্যেকটা মিনিট খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। তখন মনে হচ্ছিল যে আসলে যদি যত তাড়াতাড়ি আমাদের লোকাল হসপিটাল নিতে পারি তাহলে হয়তো বা সেফ করা মানে যাইতে পারে আর কি, ঠিক আছে। এই যে আসলে এটা আসলে মানুষের মানে মানুষের যে একটা সাপোর্ট লাগে, যে একটা পাশের, যে তামিমের ফার্স্ট ব্লাড কেউই ছিল না, আপনারা ছিলেন, এই যে একটা কাজ করতে পারছেন যে তামিমের সাথে অবশ্যই কথা হয়েছে আপনাদের, তখন কি কথা হয়েছিল আসলে? কখন কি তামিমের কথা হয়েছিল, তামিম ইকবালের যে যেহেতু মেডিকেলে ছিল, এই যে জ্ঞান ফেরার পরে যে অনেকের সাথে কথা হয়েছে, তখন কি আপনার সাথে কথা হয়েছিল তামিম ইকবালের? না, তামিম ইকবালের সাথে আমার কথা হয়নি, কারণ আমি যেদিন আমি ওই হসপিটালে কেপিজে বিকাল 4টা পর্যন্ত ছিলাম। দেখলাম যে ওনার আত্মীয় স্বজন, ওনার ফার্স্ট ব্লাড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সবাই চলে আসছে, তখন সেই জায়গাতে আসলে আমার থাকার কোনো দরকার মানে আমার মনে হয় না, যে আসলে আমার জব অতটুকুই ছিল। ততটুকু বলে তখন ওর ফ্রেন্ড যে মিনহাজ ছিল, মিনহাজ, তারপর হচ্ছে দেবব্রত পাল, ওনার সাথে বললাম যে দাদা আমি যাচ্ছি, কারণ ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, আমাকে ঢাকায় যেতে হবে। তো ওই সময় আমি ঢাকা চলে আসি এবং গত পরশুদিন তামিমের সাথে আমার ইয়েতে দেখা হয় হসপিটালে, এভার কেয়ার। তো আলহামদুলিল্লাহ সে ভালো আছে। তখন কি কথা হয়েছিল আমি এটাই জানতে চাচ্ছি। তখন বলতে অ্যাজ ইউজুয়াল, যেটা আসলে যে আল্লাহ বাঁচাইছে, যে আসলে আমরা তো আসলে কিছু না, আমাদের তো ওই আমরা হয়তো বা উছিলা, কিন্তু আল্লাহ আপনাকে ওই সুযোগটা করে দিয়েছেন, ঠিক আছে। এরকম অসংখ্য মানুষ আছে যে সিপিআর দিচ্ছে কিন্তু ওরা ফিরে আসে না, কিন্তু আপনার ক্ষেত্রে ব্যতিক্রম। তো সেক্ষেত্রে হচ্ছে উপর আল্লাহরই ডিসিশন, উপর আল্লাহরই সিদ্ধান্ত, আর আমরা অ্যাজ এ উসিলা হিসাবে আমরা কাজ করছি সবাই। তো আমরা কালকে শুনতেছিলাম আর কি ডাক্তারের কাছে, যে ডাক্তার বলছেন যে তামিম যে চিকিৎসাটা পেয়েছে আসলে সেটা 2% মানুষও পায় না। ইভেন আপনারা যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকেই হিরো বানাচ্ছিল হচ্ছে যে ডাক্তাররা, বলতেছে আমরা কিছু না, প্রাথমিক যে চিকিৎসাটা যারা দিয়েছেন তারাই কিন্তু আসলে তামিমকে ব্যাক করছে, বা তামিমের ব্যাক করার পিছনে প্রধান দায়িত্ব। যে আমাদের যে ডক্টররা যে কথা বলেছেন, আমি সেটার সাথে এখানে আছেন না যে আমার কৃতিত্ব, নো, নাথিং। আমরা বললাম যে আমরা উসিলা ছিলাম, আমার বিশ্বাস যে আল্লাহর দয়া ছিল, রহমত ছিল, ঠিক আছে, মানে আমি কিছুই করিনি, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ডিসিশনগুলো হয়তো বা ইনস্ট্যান্ট, তখন ওই যে বলো না, যদি আপনার যদি মানে বাঁচানো মানে আছে না, যদি মানে বাঁচাতে যদি চায় সেক্ষেত্রে দেখা যায় কি অনেক ধরনের সিদ্ধান্ত চলে আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো যে তামিম হিজ লাকি, ঠিক আছে, যে আসলে এরকম ক্ষেত্রে আসলে মানে লাইফ ফিরে পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। তামিমের এই খারাপ সময়ে আপনি পাশে ছিলেন, বা আপনারা পাশে ছিলেন, ব্যক্তিগতভাবে আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার কেমন লাগছে যে এই তামিমের এই পাশে থাকতে পেরে? আসলে না, আসলে আমার ভালো লাগাটা হচ্ছে এটাই যে আসলে মানুষ যখন কোনো একটা ভালো একটা কাজ করতে পারে, যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন, যেটা আসলে লাখ টাকা দিয়ে কেনা যায় না, আমার মধ্যে সেটাই কাজ করেছিল, যে আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ, ঠিক আছে। সো আল্লাহ আমাকে ওই সুযোগটা করে দিয়েছেন, হয়তো আমার জায়গায় অন্য কেউ হলো সেম কাজটা সেও করতো, ঠিক আছে। বাট এটা স্যাটিসফ্যাকশন যে আমার দ্বারা এই কাজটা হয়েছে, ঠিক
ঠিক আছে, আমার স্যাটিসফ্যাকশন এতটুকুই। সব মিলিয়ে শেষ প্রশ্ন, আপনাকে বিরক্ত করবো না। তামিম মাঠে ফিরবে কিনা, আপনি মাঠে ফিরতে দেখতে চান কিনা আসলে? আমরা তো আসলে দেখুন, আমরা তো আশাবাদী, আমরা তো দেখতে চাই, বাট এটা ডিপেন্ড করবে এখন যেসব ডাক্তাররা ডাক্তারদের আন্ডারে আছে, ওনাদের ইনস্ট্রাকশন থাকবে, ওনাদের রিহ্যাবিলিটেশন প্রসেস আছে, সব কিছু যদি পারমিট করে তাহলে খেলবে। বাট আমরা তো চাই যে সে আসুক, আবার ফিরে আসুক আমাদের মাঝে। আপনি বলছিলেন যে সিপিআর এর যে ব্যাপারটা আপনি জানতেন, এটা আসলে আপনার জন্য এটা কিভাবে জানেন, বা এটা কি জানাটা কতটা দরকার আমাদের আসলে সবারই? অ্যাজ এ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে আমি যেটা বলছি যে আসলে আমরা যারা টেকনিক্যাল লাইনে কাজ করি, ট্রেনার কিংবা ফিজিও, এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। জানা বলতে 2019 সালে ক্রিকেট বোর্ড মেডিকেল ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত এই কোর্সটা করানো হয়। 3 দিনের একটি কোর্স ছিল, ফার্স্ট সিপিআর অ্যান্ড ফার্স্ট এইড, ঠিক আছে। তো এইটা আমি শিখেছিলাম যে আসলে প্র্যাকটিক্যালি কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়। তো ওই জিনিসটা আমার মনে আছে। তো অ্যাজ এ ট্রেনার হিসেবে যখন আমি ট্রেনিং করাবো, আল্লাহ না করুক কোনো একটা প্লেয়ার এরকম হতেও পারে, ওই সময় যেন প্রাথমিক ট্রিটমেন্টটা যেন আমরা দিতে পারি। তো আমরা যারা টেকনিক্যাল পার্সন যারা আছি, ট্রেনার, ফিজিও, তারা সবাই এই সম্পর্কে অবগত, নাম্বার 1। এবং আপনাদের মাধ্যমে আমার একটা মেসেজ থাকবে বাংলাদেশের সাধারণ জনগণ সবার কাছে, যে এই সিপিআর কোর্সটা সবারই শেখা উচিত, সবার জানা উচিত, ইভেন আপনারও। কারণ আপনি যদি শিখে রাখেন, তাহলে আপনি আপনার লাইফ সেভ করতে পারবেন, বা আপনার দ্বারা অন্য কেউ লাইফটা আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে। তো বাংলাদেশে এরকম অসংখ্য সিপিআর অর্গানাইজেশন আছে যারা কিনা এই সিপিআর কোর্সগুলো করায়। তো আমার মনে হয় এটা আসলে সবারই শেখা উচিত। সিপিআর অ্যান্ড ফার্স্ট এড কোর্সটা থাকে হচ্ছে সিপিআর অ্যান্ড ফার্স্ট এড থাকে আর কি। দেখা যাচ্ছে আপনার ইনস্ট্যান্ট হাত ভেঙে গেল, আপনি কি করবেন, বা দেখা যাচ্ছে যে কেউ হয়তো বা পানিতে পড়ে পানি খেয়ে ফেললো, সেন্সলেস হয়ে গেছে, তখন আপনি ইনস্ট্যান্ট কী করবেন। বা দেখা যাচ্ছে আপনার ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট করলেন, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে, ওই সময় আপনাকে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। বা স্ট্রোক করলে কিভাবে আপনি বুঝবেন যে সেটা স্ট্রোক হয়েছে, এবং তার তৎক্ষণাৎ আপনাকে কী করতে হবে, বা হিট স্ট্রোক হয়েছে, এগুলো সব কিছু হলো সিপিআর এবং ফার্স্ট এডের মধ্যে পড়ে, ঠিক আছে। সো এই এন্টায়ার আপনার কোর্সটা জানা থাকলে আপনি বিভিন্ন ধরনের এই ফার্স্ট এড রিলেটেড প্রাথমিক কী চিকিৎসা আপনাগুলো দিতে পারবেন, সেগুলো আপনি জেনে যাবেন।